যতগুলো জায়গায়, যতগুলো দেশে আমেরিকান বেইজ আছে, সে কাতার, কুয়েত, আপনার সৌদি আরব, তারপরে ইউএই, বাহরাইন, সব জায়গায় তারা কিন্তু এখন মিসাইল ছুটছে। ইসরায়েলে তো ছুটছেই। ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে ইরান ক্রমাগত দুর্বল হোক। ইসরায়েলের নির্বাচন নেই, মধ্যবর্তী নির্বাচন নাই, তাই না? তো ইসরায়েলের কিছু আসে যায় না। ট্রাম্প দুদিন ধরে বলার চেষ্টা করছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন যে এখন খামেনি মারা গেছেন, সুতরাং এখন ডিপ্লোম্যাসিটা এখন সুবিধা হবে। তেলের দাম বাড়তে শুরু করেছে, 10% গত দুদিনে বেড়ে গেছে, আরো বাড়তে থাকবে যদি এটা দীর্ঘায়িত হয়। এবং তেলের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মতো দেশ যাদের মানে আপনার আমদানি ব্যয়ের অধিকাংশই খরচ হয় তেল এবং গ্যাস কিনতে, ইউরোপের সাথে তো বেশ কিছুদিন ধরে দূরত্ব বেড়েছে আমেরিকার। আপনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং ইউক্রেন ইস্যুতে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে, নেটো ইস্যুতে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। চর্চা ডিকোডে স্বাগত। ইরানে আমেরিকা ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা নিয়ে, সেখানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। এ নিয়ে কথা বলার জন্য লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চর্চার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার। শাকিল আনোয়ার, আপনাকে স্বাগত। তো আমি যে জিনিসটা আপনার সঙ্গে প্রথমেই তুলতে চাই যে ইরান এবং ইরাক দুটো পাশাপাশি দেশ, এবং ইরাকে হামলা হয়েছিল 2003 সালে, এটা ইরানে হামলা হলো 2026 সালে। তা আপনি কি এই ইরান যুদ্ধের মধ্যে কোনো ইরাক যুদ্ধের ছায়া দেখতে পাচ্ছেন কিনা? সেলিম, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আজকে মাত্র তৃতীয় দিন, সুতরাং এই তৃতীয় দিনে কোনো কিছুই প্রেডিক্ট আমি করতে চাই না, কেউই করছেন না। যারা ইরান নিয়ে ইরানের উপরে নজর রাখেন খুব ঘনিষ্ঠভাবে, তাদেরকে আমি গত 3 দিন ধরে ফলো করছি বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়া পেজে, তারা কিন্তু কিছুই এখনো প্রেডিক্ট করতে চাইছেন না এখনো পর্যন্ত। তবে আপনাকে এটা খুব সহজে বলা যায় যে যুদ্ধ আপনি শুরু করতে পারেন, কিন্তু তারপরে যুদ্ধর পরিণতি বা যুদ্ধ কোন দিকে যাবে, আপনি কিন্তু কতদিন যাবে এটা কিন্তু আপনি আগে থেকে ঠিক করতে পারেন না। যদিও মিস্টার ট্রাম্প আজকে বলেছেন, নিউ ইয়র্ক টাইমস তাকে জিজ্ঞেস করেছিল যে কতদিন চলতে পারে যুদ্ধ, তিনি 4-5 সপ্তাহ বলেছেন। কিসের ভিত্তিতে বলেছেন আমি জানি না, কারণ আমেরিকার যদি আপনি ইতিহাস দেখেন যুদ্ধের, আপনি ইরাক যুদ্ধের কথা বলছিলেন, তারা ভেবেছিলেন যে সাদাম হোসেনকে সরিয়ে দিলেই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং তাদের পছন্দ মতো লোক এসে সেখানে বসবে বা তারা নিজেরাই চালাবেন, কিন্তু সেটা হয়নি এবং অনেক দিন ধরে চলেছে। এবং আপনি জানেন যে ইরাক যুদ্ধে 4000 মার্কিন সৈন্যের মৃত্যু হয়েছিল। সুতরাং এবং আপনি আফগানিস্তানের কথা দেখেন, তারা কতদিন ধরে সেখানে পড়েছিল। তো সোভিয়েত 21 ইউনিয়ন, বছর। এখন আপনি রাশিয়ার কথা দেখেন, তারা ভেবেছিল পাশের ইউক্রেন মুহূর্তের ভেতরেই, কয়েকদিনের ভেতরেই তারা সব ঠিকঠাক করে ফেলবে, মানে তারা নিয়ন্ত্রণে নিয়ে দিতে পারবে। দেখেন কতদিন হয়ে গেল, মানে মিস্টার পুতিন এখনো পর্যন্ত দাবি করতে পারছেন না যে তারা জিতবে, নেই কবে জিতবে। তো সুতরাং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এখনই এই মানে কেউই প্রেডিক্ট করতে পারবে না যে এই যুদ্ধ কতদিন যাবে এবং ইরাকের মতো হবে কিনা, 4 বছর ধরে চলবে কিনা, নাকি 4 মাস ধরে চলবে। মিস্টার ট্রাম্প বলছেন কয়েক সপ্তাহ, দেখা যাক কি হয়। এই আমি বলার কারণে এটা যে অনেকটাই যে ইরাক যুদ্ধের সময় অনেক তোড়জোড় করে জাতিসংঘের প্রস্তাব পাশ করিয়ে আমেরিকা তার জন্য একটা বিরাট মিত্র বাহিনী গঠন করে, তার প্রায় 21টা কটা দেশ ছিল তার সঙ্গে। এবার কিন্তু ইরানে আক্রমণ করার ক্ষেত্রে এমনকি মার্কিন কংগ্রেসের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। তারপরে শুধুমাত্র ইসরায়েল ছাড়া তার সঙ্গে এই মুহূর্তে কেউ নেই, এবং আরব দেশগুলো কিন্তু বলেছিল যে তারা তাদের আকাশ সীমা বা তাদের মাটিকে ব্যবহার করতে দেবে না। তো সেই রকম একটা যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে মানে ট্রাম্প আসলে কি বোঝাতে চাচ্ছেন? না দেখেন, আপনি আপনার কথা ঠিকই যে এবার তিনি কংগ্রেসেরও অনুমতি নেননি, যেটা নিয়ে বিতর্ক হবে যদি কোনো বিপদ হয়ে যায় শেষ পর্যন্ত, যদি ওকে আটকে যান ইরাকে যদি মিস্টার ট্রাম্প, সেটা কিন্তু বড় বিপদ হবে, বড় বিতর্ক তৈরি হবে, রিপাবলিকানরাই তখন খেপে যেতে পারে। এমনিতেই এই যুদ্ধের ব্যাপারে আপনি জানেন আমেরিকানদের খুব বেশি সায় নেই। আমি আজকেই একটা ইপসোস মরির সার্ভে বেরিয়েছে, মানে আপনার ওপিনিয়ন সার্ভে, সেখানে দেখা যাচ্ছে যে 27% আমেরিকান এই যে ইরানে যে যুদ্ধ শুরু করেছেন মিস্টার ট্রাম্প, তার প্রতি সমর্থন আছে। এবং ডেমোক্র্যাট সমর্থকদের ভিতরে যদি ধরেন মাত্র 7%। এবং আরো সেখানে বলা হচ্ছে যে যদি তেলের দাম, গ্যাসের দাম বেড়ে যায় তাহলে কিন্তু 40%
তারা বলছেন যে তারা এই যুদ্ধ চাইবেন না, থামিয়ে দিতে চাইবেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে জনসমর্থন নেই, আমেরিকার জনসমর্থন, এবং সামনে কিন্তু খুব কঠিন একটা সময় আসছে মানে আমেরিকান পলিটিশিয়ানদের জন্য। নভেম্বরে আপনি জানেন মিড টার্ম ইলেকশন, মধ্যবর্তী নির্বাচন। মিড টার্ম ইলেকশন এবং প্রাইমারি শুরু হয়ে যাবে। ২-১ দিনের ভিতরে সেই প্রাইমারি শুরু হবে। এই সময় তিনি এই যুদ্ধটা করলেন। যদি তিনি এখান থেকে সরতে না পারেন এবং দীর্ঘায়িত হয় এবং আমেরিকানদের ব্লাড যদি এখান থেকে শেড হতে থাকে, আপনি বুঝতে পারছেন অলরেডি ৩ জন মার্কিন সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন স্বীকার করা হয়েছে। মিস্টার ট্রাম্প। হ্যাঁ, তো এটা যদি বাড়তে থাকে এবং আপনি দেখেন যে কুয়েতে বেশ কয়েকটি কুয়েত নিজেই সরকার স্বীকার করছে এবং আমেরিকানরা তাতে আপত্তি করেনি বা তারা ডিনাই করেনি যে বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে কুয়েতে। তো এই পরিস্থিতি যে খুব ভালো যাচ্ছে তৃতীয় দিনে আমি বলবো না আমেরিকার জন্য। দেখতে হবে। এবং দেখেন আপনি ইরানের স্ট্র্যাটেজি যদি দেখেন, ইরান কি করছে? ইরান কিন্তু এই যুদ্ধটাকে ছড়িয়ে দিয়েছে। একদম আপনি দেখেন যতগুলো জায়গায়, যতগুলো দেশে আমেরিকান বেজ আছে, সে কাতার, কুয়েত, আপনার সৌদি আরব, তারপরে ইউএই, বাহরাইন, সব জায়গায় তারা কিন্তু এখন মিসাইল ছুটছে। ইসরায়েলে তো ছুটছেই। এবং জর্ডান, মানে একই সাথে জর্ডান। সুতরাং তারা কিন্তু সমস্ত জায়গায় ছুটছে এবং দেখেন সাইপ্রাসে পর্যন্ত তারা ব্রিটিশ বেইজে কিন্তু ড্রোন হামলা চালিয়েছে, আমরা নিশ্চিত হয়েছি, মানে নিশ্চিত করা হচ্ছে এখন ব্রিটিশদের পক্ষ থেকে। এবং ইউএইতে ফ্রেঞ্চ একটা মিলিটারি বেজে হামলা হয়েছে। সুতরাং তারা কিন্তু এটা এক্সপ্যান্ড করছে, শুধু গালফ আরব দেশগুলোতে না, ইউরোপিয়ানদের এই যুদ্ধের ভিতরে টেনে আনতে চাচ্ছে। মানে যেটা আমি ত্রিতা পার্সি বলে একজন ইরানিয়ান অবজারভার আছেন, খুবই বিখ্যাত তিনি কুইন্সি ইনস্টিটিউটের তিনি ভাইস প্রেসিডেন্ট। তিনি একটা মানে ইন্টারভিউতে বলেছেন এবং যেটা ইরান করার চেষ্টা করছে যে সবার জন্য, মানে আমেরিকা এবং তাদের যে মিত্ররা আছে মিডল ইস্টে, তাদের সবার জন্য পরিস্থিতিটাকে খুব মানে তারা অসহনীয় করে তোলার চেষ্টা করছে। তার মানে দেখেন ইউএই, সৌদি আরব, এই সমস্ত প্রত্যেকটা গালফ কান্ট্রি কিন্তু তাদের একটা বড় ধরনের অর্থনৈতিক অ্যাম্বিশন এখন তৈরি হয়েছে, বিশাল, বিশেষ করে ইউএইর ক্ষেত্রে। তো তারা এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং তাদের উপরে যদি এই সমস্ত মিসাইল এসে পড়তে থাকে দিনের পর দিন, তারা কিন্তু খুবই নার্ভাস হয়ে যাবে, খুবই নার্ভাস হয়ে যাবে। এবং ইরান হয়তো চিন্তা করছে যে এই যে মিত্ররা, খুব আমেরিকার মিত্ররা, তারাই শেষ পর্যন্ত এসে চাপ দেবে আমেরিকাকে যে তাড়াতাড়ি এটা শেষ করো। তো সেরকম একটা হয়তো আপনার স্ট্র্যাটেজি নিয়ে এগুচ্ছে ইরান, মনে হচ্ছে, অনেকে মনে করছেন। হ্যাঁ, তো যেরকম ভাবে আমেরিকাও চাচ্ছিল, আমেরিকা বা ইসরায়েল তারা চাচ্ছিল খুব দ্রুত, মানে ভয়ঙ্কর হামলা চালিয়ে খুব দ্রুত লয়ে যুদ্ধটা শেষ করে সেখানে রেজিম চেঞ্জ করার। অন্যদিকে ইরান চাচ্ছে যে যুদ্ধটাকে আরো বিস্তৃত, মানে বিস্তার লাভ করুক যুদ্ধটা এবং আরো দীর্ঘায়িত হোক। সেক্ষেত্রে মানে আরব মিত্ররা যদি না চায়, সেক্ষেত্রে আমেরিকার দিক থেকে আপনি আমেরিকা বা ইসরায়েলের ভূমিকা ক্ষেত্রে কি হবে? দেখেন ইসরায়েল কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় আছে। ইসরায়েল সুবিধাজনক অবস্থায় আছে কি, ইসরায়েলের কিন্তু কিছু এসে যায় না। ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে ইরান ক্রমাগত দুর্বল হোক। ইসরায়েলের নির্বাচন নেই, মধ্যবর্তী নির্বাচন নাই, তাই না? তো ইসরায়েলের কিছু আসে যায় না। ইসরায়েল দেখছে এই সুযোগে যদি আরো রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে যদি ইরান দুর্বল হয় এবং এটা যদি ধরেন ইসলামিক রেজিম মানে তারা কলাপস নাও করে, তারা যদি দুর্বল হতে থাকে তাহলেই তাদের লাভ। তো ইরান মানে ইসরায়েল এদিক দিয়ে খুব একটা সমস্যা হবে হচ্ছে এই গালফ দেশগুলোর এবং আমেরিকার রাজনৈতিক সমস্যা সাংঘাতিক হতে পারে আর কি। বিশেষ করে ট্রাম্পের যে সামনে যেটা বললাম যে ডোমেস্টিক ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন আমেরিকাতে কিন্তু সাংঘাতিক একটা বড় বিষয়। এবং সেখানে যদি তিনি এটা সামলাতে না পারেন, তার যেভাবে তিনি শুরু করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন, যে তিনি সরাসরি বলছিলেন যে রেজিম চেঞ্জ, এখন এই রেজিম চেঞ্জ যদি করতে না পারেন এখন, এবং সেই সম্ভাবনা কেউ দেখছেন না যে হঠাৎ করে রেজিম চেঞ্জ হয়ে যাবে ইরানে। কারণ আপনি দেখেন যে ইরান কিন্তু এই ৩৯ বছর ধরে এই আপনি রেজিম বলেন, সরকার বলেন, এরা আছে ক্ষমতায়
এবং এরা এন্ট্রেঞ্চ আমেরিকার এই ইরানের রাজনৈতিক বলেন, অর্থনৈতিকে বলেন, সবকিছু সমাজে বলেন, তারা কিন্তু একেবারে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে এবং এর কোনো বিরোধী কোনো শক্তি নেই, অর্গানাইজড কোনো ফোর্স নেই যে এরা কলাপস করে গেলেও তারা এসে নিয়ে নেবে ক্ষমতা। এবং একজন দুজনকে মারলে সে এই রেজিম যে পড়ে যাবে তার কোনো লক্ষণ নেই কিন্তু এখনো পর্যন্ত। জুন মাসে আপনি দেখেন এক গাদা লোককে তারা মেরে ফেলেছিল, তো কিছু হয়নি তেমন, তারা টিকে আছে। এখনো দেখেন অনেক জনকে মেরে ফেলেছে তারা, বেশ কিছু জনকে, গুরুত্বপূর্ণ সামরিক এবং রাজনৈতিক, কিন্তু তারা এখনো ভালোভাবেই টিকে আছে এবং তারা কিন্তু পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সুতরাং তাদের একটা প্রস্তুতি নিশ্চয়ই আছে এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলছি যে রেজিম পড়ে গেলে, কলাপস করে গেলে কি হবে, কারা এসে সেই জায়গায় নেবে তার কিন্তু কোনো স্পষ্ট কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। মিস্টার ট্রাম্প দুদিন ধরে বলার চেষ্টা করছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন যে এখন খামেনি মারা গেছেন, সুতরাং এখন ডিপ্লোম্যাসিটা এখন সুবিধা হবে। তার মানে তিনি বলার চেষ্টা করছিলেন যে এখন যারা আছেন তারা কেউ তাদের সাথে নেগোসিয়েশন করবেন, কিন্তু সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। এবং অনেকে বলছেন, যারা ইরান অবজারভার, তারা কিন্তু বলছেন যে ইরান মনে হয় না এখন আমেরিকার সাথে কোনো নেগোসিয়েশনে যাবে এই মুহূর্তে। হ্যাঁ, তো অনেকেই বলছেন যে আপনার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা তার জন্য হিতে বিপরীত হতে পারে আমেরিকার জন্য। ইরান যে ক্ষেত্রে ডিভাইডেড ছিল, তাদের মধ্যে যে নানা ধরনের বিভক্তি ছিল দেশটির মধ্যে, আয়াতুল্লাহর মারা যাওয়ার বা হত্যা ঘটনার মধ্য দিয়ে সেইটা অনেকটা কমে এসেছে বলে মনে করা হচ্ছে। আপনি কি দেখছেন? সেটা দেখেন যে যখন শুরু করেন হামলাটা মিস্টার ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনে কিন্তু সরাসরি অ্যাপিল করছেন, ইরানিদের পক্ষে অ্যাপিল করেছেন যে তোমাদের এই সুযোগ, তোমরা এখন ক্ষমতা নিয়ে নাও। তো ব্যাপারটা হচ্ছে সেরকম তো কিছু লক্ষণ দেখা যাচ্ছে না এখন, বরঞ্চ দেখা যাচ্ছে যে মানুষজন আসলে নিরাপদে থাকার চেষ্টা করছেন। রাস্তায় যে বড় ধরনের, হ্যাঁ, যখন খামেনির মৃত্যুর পরে বেশ কিছু শহরে মানুষজন এসে উল্লাস করেছে, এটা ঠিক, এবং তার প্রমাণ অনেক দেখা গেছে ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে। কিন্তু মানে মানুষজন এসে বিরাট একটা মানে মোবিলাইজ করে সরকারকে বিশাল বিপদে ফেলেছেন, তার কিন্তু কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কারণ কি, আপনার যেটা বললাম যে এরকম কোনো অর্গানাইজড ফোর্স তো ইরানে মানে নেই যে যারা এইটাকে অর্গানাইজ করে এই সরকারকে ফেলে দিয়ে তারা ক্ষমতা দখল করে ফেলবে, এরকম তো কোনো অবস্থা নেই এখন পর্যন্ত। এবং দেখেন রেজিমের ভেতরে অনেকগুলো ফোর্স আছে, বিশেষ করে আইআরজিসি মানে রেভলিউশনারি গার্ড, তারা কিন্তু ইনট্যাক্ট আছে। তাদের ভেতরে কোনো ধরনের কোনো যে বিদ্রোহর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের সেনাবাহিনীতেও তাই। তারপরে তাদের কিছু মিলিশিয়া বাহিনী আছে বা সিজ, হ্যাঁ, তাদের ভেতরে এখনো পর্যন্ত যে খবর, তারা সবাই ইউনাইটেড আছে এবং বিহাইন্ড দ্য আপনার রেজিম। তো সুতরাং এই যে অ্যাপিল, সেটা যে খুব কাজে লাগছে বা লেগেছে, আমরা জানি না কি হবে ভবিষ্যতে আগামী কয়েকদিনে, কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই যে এই রেজিম মানে খামেনি মারা গেল বা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লোক মারা গেছে গত 3 দিনে, তার ফলে যে একদম কোলাপস করে যাচ্ছে তা নাই, বরঞ্চ তারা, আমি যেটা বলছিলাম, যে তারা ক্রমাগত খুব সুপরিকল্পিতভাবে এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে পারছে বলে মনে হচ্ছে। তারা তো যুদ্ধটাকে ছড়িয়ে দিচ্ছে। তো এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে ধরুন আমাদের মতো দেশে, বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে? সাংঘাতিক অবস্থা। আপনি দেখেন যে এই দুবাই এয়ারপোর্ট এখন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মানে প্যাসেঞ্জার ব্যস্ততম একটা এয়ারপোর্ট। সবচেয়ে ব্যস্ততম, আপনি হাব একটা, সেখানে আপনি গত 3 দিন ধরে সমস্ত কয়েক হাজার, 3,500 আমি দেখছিলাম যে ফ্লাইট ক্যান্সেলড হয়েছে, মানুষজন আটকে গেছে। ওই অঞ্চলে এমন ব্রিটেনের দেখছিলাম যে 2 লক্ষ ব্রিটিশ আটকে আছে। তা আপনি চিন্তা করেন, আমাদের লক্ষ লক্ষ বাংলাদেশের লক্ষ লক্ষ লোক সেসব দেশে কাজ করে, তাদের কি অবস্থা যদি এই পরিস্থিতি চলতে থাকে, আপনি সাংঘাতিক অবস্থা। তো আর সবচেয়ে বড় কথা যে তেলের দাম বাড়তে শুরু করেছে। আপনি দেখেন এখনো পর্যন্ত হরমুজ প্রণালী খুব অর্গানাইজড ওয়েতে যে ব্লক করছে ইরান, তার কোনো লক্ষণ নেই, কিন্তু কয়েকটি, অন্তত 3টি ট্যাঙ্কারে কিন্তু হামলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তো সুতরাং তেলের দাম বাড়তে শুরু করেছে, 10% গত 2 দিনে বেড়ে গেছে, আরো বাড়তে থাকবে যদি এটা দীর্ঘায়িত হয়। এবং তেলের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মতো দেশ, যাদের মানে আপনার আমদানি ব্যয়ের অধিকাংশই খরচ হয় তেল এবং গ্যাস কিনতে,
তাদের কি অবস্থাটা হবে বুঝতে পারছেন। মানে একদিকে তাহলে আমাদের জন্য হচ্ছে যে কাজ হারানোর সেখানে এই কাজ হারানোর ঝুঁকি পড়বে, তাদের জানমালের বিষয়টা নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। ২ হচ্ছে তাদের যাতায়াত আরও মানে একেবারে আমরা যারা দেশে আছি তাদের জন্য বড় ঝুঁকি হচ্ছে তাহলে তেলের দাম। এটা একটা হবে। বিশাল ব্যাপার হবে যে 10% বেড়েছে, এটা যদি 20% এ বাড়ে এবং শুধু মানে তেল না, এলএনজি মানে যেটা বাংলাদেশ এখন ভীষণভাবে দরকার তাদের। হ্যাঁ, ক্রমাগত মানে ব্যবহার হচ্ছে। কন্টিনিউয়াস সাপ্লাই দরকার। সেখানে কিন্তু মানে যদি হরমুজ প্রণালীতে বড় ধরনের কোনো সমস্যা হয় এবং কাতার থেকে যায় এই এলএনজি তা কাতারের মানে অ্যাটাকড হয়েছে কাতার এবং তাদের প্রোডাকশন কি অবস্থা জানি না। মানে সৌদি আরবের তেলের একটা রিফাইনারিতে বড় তেলের রিফাইনারিতে হামলা হয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে কি অবস্থা। এখন কথা হচ্ছে যে উম আ এ এটা এটা কতদিন চলে সেটা দেখতে হবে। মানে মিস্টার ট্রাম্প কিসের ভিত্তিতে বলছেন যে ৪ থেকে ৫ সপ্তাহে যা হবার হয়ে যাবে আমি বুঝতে পারছি না। কারণ সেরকম ইতিহাস নেই যে তারা শুরু করে তারপর খুব সহজে সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছে তার কিন্তু কোনো লক্ষণ নেই এবং ইরান কিন্তু সেটা আবারও একটা সে ধরনের কিছু হয়ে যেতে পারে। আপনি জানেন না এখন ৩ দিন মাত্র। ৭ দিন গেলে বা ১৫ দিন গেলে বোঝা যাবে কি অবস্থা। তো এই আপনার কাছে শেষ যে প্রশ্ন আমার, সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো ইসরায়েল এবং অন্যান্য আরবদের সঙ্গে তাদের সম্পর্ক সব বিষয়গুলো আপনি খেয়াল রাখেন এবং আপনি যে ২৮ তারিখে হামলা হয়েছে ওই রাতে আপনি দুবাই এয়ারপোর্টে ছিলেন এবং সৌভাগ্যক্রমে আপনার ফ্লাইটটা চলে যেতে পেরেছিল। এখন আমার প্রশ্ন এখানে খুব একটা একটা মানে ইয়ে যে ট্রাম্প এবার কেন তার ইউরোপীয় মিত্রদের যারা দীর্ঘদিন ধরে ট্রাম্পের ইরাকে, আফগানিস্তানে, লিবিয়ায় সর্বত্র এমনকি আপনার সুদানে যে কোনো জায়গায় আপনার আমেরিকার পাশে থেকেছে, সেই মিত্রদের কেন তিনি এবার কোনোভাবেই কাছে ঘেঁষতে দিলেন না, বরং এই আপনার ব্রিটেনের পক্ষ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছেন হ্যাঁ আমি এখন থেকে সব দেবো, অথচ তিনি ১ সপ্তাহ আগে বলেছিলেন যে ব্রিটেন তার আকাশসীমা বা অন্য কোনো কিছু ব্যবহার করতে দেবে না। তারা এখন সবাই মানে ইরানের বিপক্ষে গিয়ে ইয়ে করছেন, কিন্তু ট্রাম্প তাদেরকে স্বাগত জানাচ্ছেন এমন কোনো লক্ষণ আমি দেখিনি। না কেন? আপনি তো দেখেন, হ্যাঁ, আমি আপনি যেটা বলছিলেন যে আমি আটকা পড়ে যেতে পারতাম দুবাইতে। আমার দুবাই থেকে ফ্লাইট ছিল ৭ঃ৪০ মিনিটে, সকাল ৭ঃ৪০ মিনিটে লন্ডনের ফ্লাইট এবং সেখানে কিন্তু ৯:৩০ সময় ১ম হামলা হয়েছে। মানে ৯:৩০ থেকে কিন্তু সমস্ত ফ্লাইট বাতিল হয়ে গেছে। মানে ঠিক কানের কাছে গেছে আমার ২ ঘন্টার ভেতরে আমি এবং একেবারে। কি যে অবস্থা হতো দুবাইতে কতদিন থাকা লাগতো কোনো ঠিক নেই। এ দু মানে ২ লক্ষ শুধু ব্রিটিশই আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যে। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন যে ইউরোপের সাথে তো বেশ কিছুদিন ধরে দূরত্ব বেড়েছে আমেরিকার। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং ইউক্রেন ইস্যুতে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। নেটো ইস্যুতে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। তো এখন দেখেন মানে ট্রাম্প ওইভাবে হয়তো চাননি ইউরোপ মানে যুক্ত হোক এটার সাথে। সেরকম কোনো অ্যাপিল আমি দেখিনি যে আমেরিকানদের পক্ষ থেকে যে, "আসো তোমরা জয়েন করি।" কিন্তু সম্পর্কটা এমন এবং অর্থনৈতিক নির্ভরতা এমন আমেরিকার উপর ইউরোপের এবং আপনি জানেন গোয়েন্দা আ মানে যে তথ্য তাদের যে আদান-প্রদান সেখানে সাংঘাতিক রকম জড়িত। বিশেষ করে ব্রিটিশদের সাথে আমেরিকানদের। আ তো সুতরাং আমার মনে হচ্ছিল যে এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে শেষ পর্যন্ত যেয়ে অন্তত ব্রিটেন এর সাথে যুক্ত হবে। এখন দেখা যাচ্ছে যে জার্মানি এবং ফ্রান্সও তারা বলছে যে তবে এখনো পর্যন্ত তারা উইদিন কোর্ট তারা বলছে ডিফেন্সিভ অপারেশন। তারা যে যুক্তি দিচ্ছে যে তাদের যারা সহযোগী দেশ আছে, তারা মেন করেছে যে গালফের বিভিন্ন দেশের মানে আরব দেশগুলোর কথা মিন করেছে যে তাদের উপরে যে হামলা হচ্ছে তাদেরকে রক্ষার জন্য তারা ডিফেন্সিভ অপারেশন এ এখন আ প্রস্তুত হচ্ছে। তো সুতরাং শেষ পর্যন্ত আমার যতই বলেন না কেন, আপনার যখনই আমেরিকা কোনো যুদ্ধে জড়িয়ে যায়, তখন ইউরোপিয়ানরা, বিশেষ করে ইউরোপের বেশ কয়েকটি দেশ, তার ভিতরে ফ্রান্স, ব্রিটেন ১ নম্বর, তারপরে ফ্রান্স, জার্মানি আগে ছিল না, জার্মানিও এখন আস্তে, আস্তে তারা সামরিকীকরণ হচ্ছে জার্মানির এবং তারা জড়িয়ে যায় এবং আপনি দেখবেন আল্টিমেটলি এটা যদি দীর্ঘায়িত হয়, এরা শেষ পর্যন্ত আমেরিকার সাথে জড়িয়ে যাবে। ধন্যবাদ শাকিল আনোয়ার আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দর্শক, ডিকোডে এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।